আজ আমরা যেটা পড়ব, তোমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টারটার নাম বাচ্য ও তার শ্রেণীবিভাগ, এবং ব্র্যাকেটে আমি দিয়েই দিয়েছি বিকল্প শ্রেণীবিভাগ। তো বিকল্প শ্রেণীবিভাগে আমরা পরে আসছি। আগে আমরা দেখে নেব যে বাচ্য বলতে কি বোঝায় এবং বাচ্চের কত রকম প্রকার হতে পারে এবং সেটা কোন দিক থেকে আমরা প্রকারভেদটা আলোচনা করতে পারি। তাহলে প্রথম কথাই হচ্ছে যে বাচ্য কথাটার অর্থ কী। আমি যদি এরকমভাবে বলি যে বাচ্য কথাটার আভিধানিক অর্থ হচ্ছে হলো বক্তব্য। তাহলে বাচ্য কথার অর্থ বা আভিধানিক অর্থ হচ্ছে বক্তব্য। এবারে প্রশ্নটা উঠছে যে ব্যাকরণে বাচ্য কথাটি কি অর্থে প্রযুক্ত হয়, সেটা হলো ক্রিয়ার বক্তব্য। অর্থাৎ ক্রিয়াটি কার কথা প্রকাশ করছে। ক্রিয়াটি কার কথা প্রকাশ করছে। তাহলে এই যে কার কথা প্রকাশ করছে তার মানেই হয়ে যাচ্ছে উদ্দেশ্য। তাহলে কোন বাচ্চে কোনটা উদ্দেশ্য হচ্ছে সেটাই আমাদের এখানে মেন বুঝে নিতে হবে। কেমন? তাহলে এইখান থেকে আমরা একটা দাগ টানতেই পারি যে বাচ্য কথাটার ব্যাকরণে অর্থ হচ্ছে ক্রিয়ার বক্তব্য, আর বাচ্য কথাটার আভিধানিক অর্থ, তোমাকে যদি শুধু বরং এমসিকিউতে ভীষণভাবে আসে এগুলো, তোমাকে যদি বলা হয় যে বাচ্য কথার অর্থ কি, তুমি শুধু লিখবে বক্তব্য বা এটাকে তুমি সঠিক উত্তর হিসেবে সিলেক্ট করবে। আর তোমাকে যদি আলাদা করে বলে দেওয়া হয় যে ব্যাকরণে বাচ্য কথাটি কি অর্থে প্রযুক্ত হয়, তখন তুমি আনবে ক্রিয়ার বক্তব্য। এবারে দেখো পরপর কয়েকটা সেন্টেন্স তোমাদের সামনে দেওয়া রয়েছে। এবার সেন্টেন্সগুলো আমরা পড়ব, কারণ সেন্টেন্সগুলো দেখে বোঝা সম্ভব নয় যে কোন শব্দটার ওপরে বা কোন পদটার ওপরে আমি কথা বলার সময় জোর দিচ্ছি। এবার ধর আমি পড়ছি, প্রথম বাক্যটা যেটা আছে, আমি ভাত খেয়েছি। তাহলে আমি ছাড়া আর অন্য কারোর কথা বলা হচ্ছে না, তাহলে আমি কথাটার ওপরে জোর পড়ছে, এইটাকে আমরা বলি স্ট্রেস চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তাহলে আমি ভাত খেয়েছিতে আমির ওপর জোর পড়ছে। এবার খেয়েছি এই ক্রিয়াপদটার সঙ্গে বাক্যের এই কর্তাটার সরাসরি সম্পর্ক রয়েছে, তাহলে এইখানে কর্তার প্রাধান্য এই বাক্যটাতে, তাহলে কর্তার প্রাধান্য অর্থাৎ ক্রিয়া এখানে কর্তার কথা বলছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কর্তৃবাচ্য। এবার পরের বাক্যটা দেখা যাক, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। তাহলে জোরটা কার ওপরে পড়লো? ভাত কথাটার ওপরে। অর্থাৎ অন্য কোনো খাবার খাওয়া হোক বা না হোক, ভাতটা খাওয়া হয়ে গেছে, এইটা সেই পদটার ওপরে জোর পড়ছে। তাহলে এই যে ভাত কথাটার ওপরে জোর পড়লো, তাহলে ভাতটা হচ্ছে একটা কর্মপদ, যেটা আমরা এই আগের সেন্টেন্সটা থেকে বুঝতে পারছি যে আমি কি খেয়েছি, ভাত, তাহলে ভাতটা কর্ম। এবার দ্বিতীয় বাক্যে এই কর্মপদটার ওপরেই জোর পড়ছে, তাহলে ক্রিয়া এখানে কর্মের কথাটাকেই প্রাধান্য দিচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কর্মের প্রাধান্য। তার মানেই এখানে এটা হয়ে যাচ্ছে কর্মবাচ্য। এবার 3 নম্বর সেন্টেন্সে এসো, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। তাহলে এখানে আবার বক্তব্যটা হচ্ছে খাওয়া হয়েছে না খাওয়া হয়নি। তাহলে এই যে খাওয়া কথাটার ওপরে এবার জোর পড়লো, তার মানে ক্রিয়া এখানে ইটসেলফ ক্রিয়াটার অর্থটাকেই প্রাধান্য দিচ্ছে। তাহলে যেখানে ক্রিয়ার ভাব বা ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, ক্রিয়ার ভাব বা অর্থটা হচ্ছে এখানে প্রধান, সেই জন্য এটাকে বলা হবে ভাববাচ্য।
এবার এই সেন্টেন্সটা পুরোপুরি আলাদা একটা সেন্টেন্স। এখানে কি হয়েছে, ঘরে ঘরে শাঁখ বাজছে। এখন শাঁখ নিজে নিজে বাজতে পারে না, তার মানে কেউ বাজাচ্ছে। তাহলে এখানে এই যে কর্মপদটা শাঁখ, মানে আমি যদি বলি আমি শাঁখ বাজাচ্ছি, তাহলে শাঁখটা কর্ম হচ্ছে। এবার এই বাক্যে কর্তৃপদটার উল্লেখই নেই, বরং কর্মপদটাই কর্তা হিসেবে কাজ করছে। তাহলে যেখানে কর্ম কর্তার মতো আচরণ করে, সেইখানেই আমরা সেই বাচ্যটাকে বলি কর্ম কর্তৃবাচ্য। অর্থাৎ কর্তা এখানে থাকবেই না, কর্মটা কর্তার মতো আচরণ করছে। তাহলে এইখান থেকেই আমরা কিন্তু বাচ্চর শ্রেণীবিভাগের একটা ট্রি করে নিতে পারি। বাচ্চর শ্রেণীবিভাগের কিরকম ট্রি হচ্ছে দেখো। বাচ্চ তাহলে ক রকম, তোমরা অনায়াসই এখান থেকে বলে দিতে পারবে যে বাচ্চ হচ্ছে 4 রকম। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্ম কর্তৃবাচ্য। এই হচ্ছে কনভেনশনাল যে ধারণা। কেন বললাম, কারণ একটা বিকল্প শ্রেণীবিভাগের কথা আমরা গোড়াতেই পড়ে এসেছি, যদিও সেটা নিয়ে আমরা এখন একদম কথা বলবো না। তাহলে কনভেনশনাল ওয়েতে আমরা বাচ্চার 4টে শ্রেণীবিভাগ পেয়ে গেছি। এবারে আমরা একটা একটা করে দেখতে দেখতে যাব যে কোনটাকে কি বলা হচ্ছে। যেমন ভাগগুলোতে যাবার আগে তাহলে বাচ্চের যে ডেফিনেশন সেইটাতে একবার চলে যাই আমরা। সেখানে কি বলা হচ্ছে দেখো, ক্রিয়ার যে প্রকাশভঙ্গি, ক্রিয়ার যে প্রকাশভঙ্গির ওপর নির্ভর করে কোনো বাক্যে কর্তা না কর্ম না ক্রিয়ার অর্থটা প্রাধান্য পাচ্ছে, সেই প্রকাশভঙ্গিটাকেই বলা হবে বাচ্য। ঠিক আছে, তাহলে ক্রিয়ার যে প্রকাশভঙ্গি, তার চেহারাটা। তাহলে আর একবার আমরা একটু এক্সাম্পলগুলোতে যাই। যেমন এই বাক্যটাতে প্রথমটাতে কর্তার প্রাধান্য ছিল, সেই জন্য এটা হয়ে গেছে কর্তৃবাচ্য। এই বাক্যটাতে কর্মের প্রাধান্য ছিল, তাই কর্মবাচ্য। এই বাক্যটাতে ক্রিয়ার অর্থ বা ভাবটা প্রাধান্য পেয়েছে, তাই ভাববাচ্য। আর এইখানে কর্মটা কর্তার মতো ব্যবহার করছে, তাই সেটা কর্ম কর্তৃবাচ্য। এই হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি দেখে বাচ্য চেনবার উপায়। ঠিক আছে, এবারে তাহলে যেটা আমরা বললাম যে ট্রি ধরে আলোচনা করতে করতে যাব যে কর্তৃবাচ্য বলতে আমরা কি বোঝাই। আমরা একটু পয়েন্ট ওয়াইজ যাব, তাহলে তোমাদের পক্ষেও বুঝতে সুবিধে হবে। কীরকম, প্রথমটাই যেটা আসছে সেটা হলো কর্তৃবাচ্য। দেখে নাও কর্তৃবাচ্যেতে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি। কর্তাই প্রধান হবে অ্যাজ ইউজুয়াল, যেহেতু কর্তৃবাচ্য এটা, এবং ক্রিয়া সেখানে কর্তাকে অনুসরণ করবে, এবং কর্তার যে পুরুষ সেই অনুযায়ী ক্রিয়াটার রূপ পাল্টে পাল্টে যাবে। আর কর্তৃবাচ্যের কর্তায় ইউজুয়ালি শূন্য বিভক্তি হতে পারে, কখনো বা এ, কখনো বা তে বিভক্তিও হতে পারে। আর কর্তৃবাচ্যের কর্মে কে বা শূন্য বিভক্তি হতে পারে। অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, কাজে এতগুলো বৈশিষ্ট্য পরপর পড়লে একটু গুলিয়ে যেতে পারে। আমরা এক্সাম্পলে যাব, এক্সাম্পল নিয়ে যখন আলোচনা করব তখন দেখবে বিষয়টা একদমই জলের মতো সহজ লাগছে তোমাদের কাছে। 1 নম্বর সেন্টেন্স ধরো। 1 নম্বর সেন্টেন্স আমি এরকমভাবে করতেই পারি, শিক্ষক ছাত্রকে ডাকলেন। শিক্ষক ছাত্রকে ডাকলেন, এটা 1 নম্বর সেন্টেন্স। এবার যদি আমি বলি যে 2 নম্বর সেন্টেন্স, পাগলে কি না বলে। এটা একটা প্রবাদই আছে, পাগলে কি না বলে।
3 নম্বর সেন্টেন্স ধরো আমি এরকম করতেই পারি, পাখিতে ফল খায়। এই 3টে সেন্টেন্সই আমাদের এই এতগুলো জিনিস বোঝবার জন্য যথেষ্ট। তোমরা বলবে কি এতগুলো জিনিস, মাত্র 3টে সেন্টেন্স? চলো আমরা একটুখানি বুঝে নিই জিনিসটা। প্রথম পয়েন্টটি কি ছিল? কর্তাই প্রধান এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে। তাহলে শিক্ষক ছাত্রকে ডাকলেন, ক্রিয়াপদ হচ্ছে ডাকলেন। কে ডাকলেন? শিক্ষক। তাহলে এই যে ক্রিয়াটার সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে শিক্ষক এই পদটার, তাহলে শিক্ষক হচ্ছে এখানে কর্তা এবং কর্তাই এখানে প্রধান, কর্তাই কাজটা করছেন এবং ক্রিয়াটা সেক্ষেত্রে কর্তাকে অনুসরণ করছে। কর্তার যেরকম পুরুষ সেই অনুযায়ী ক্রিয়াপদটার রূপও পাল্টে পাল্টে যাচ্ছে। ফর এক্সাম্পল যদি বলা হয় আমি বই পড়ছি, তুমি বই পড়ছো, সে বই পড়ছে, তাহলে একই পর ধাতু। আমি যখন হচ্ছে তখন পড়ছি, তুমি যখন হচ্ছে তখন পড়ছো, সে যখন হচ্ছে তখন পড়ছে। এগুলো আমি এখানে দিইনি, এটা মুখে বলাই যথেষ্ট। তাহলে এইটা পাওয়া গেল। এবার প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একই জিনিস হচ্ছে, খেয়াল করো। পাগলে কি না বলে, তাহলে কে বলে? পাগলে। কর্তাই প্রধান, ক্রিয়া কর্তাকে ফলো করছে। পাখিতে ফল খায়, কে খায়? পাখিতে, তাহলে এখানেও ক্রিয়া কর্তাকে ফলো করছে। হয়ে গেল। এবার আমাদের যেটা এই পয়েন্টটা ছিল, কর্তায় শূন্য বিভক্তি হয় ইউজুয়ালি, বা এ বা তে বিভক্তিও হতে পারে। যেমন এই যে কর্তাটা, এখানে কিন্তু শূন্য বিভক্তি রয়েছে। শিক্ষক অর্থাৎ এমন বিভক্তি যার চিহ্নটা দেখা যাচ্ছে না। whereas এই যে কর্তাটা, এখানে কিন্তু এ বিভক্তি রয়েছে, আর এই যে কর্তাটা এখানে তে বিভক্তি রয়েছে। মিলল তাহলে? যে শূন্য বিভক্তি, এ বিভক্তি, তে বিভক্তি। লাস্ট পয়েন্টে যাও। কর্তৃবাচ্যের যে কর্মটা, সেখানে কে বিভক্তি থাকতে পারে ইউজুয়ালি, কারণ কর্মকারকে জেনারেলি কে বিভক্তি হয়। তাহলে কে বিভক্তি থাকতে পারে, বা ভ্যারিয়েশনে শূন্য বিভক্তিও থাকতে পারে। তাহলে এইখানে দেখো পাখিতে ফল খায়, তাহলে এটা হচ্ছে কর্ম, এখানে কিন্তু হয়েছে আমাদের শূন্য বিভক্তি। এই কর্মটা শূন্য বিভক্তি যুক্ত। আবার এই যে কর্মটা, এই কর্মটা তোমরা অনায়াসেই বলতে পারছো এটা কিন্তু কে বিভক্তি যুক্ত। হয়ে গেল তাহলে? এটাই হচ্ছে আমাদের কর্তৃবাচ্যের যাবতীয় কিছু কাজকর্ম। এবার নেক্সট আমরা চলে যাব কর্মবাচ্যতে। কর্মবাচ্যের পয়েন্টগুলো একবার দেখতে দেখতে যাও। কর্মবাচ্যে যেগুলো বলা হচ্ছে সেগুলো আমি একবার পড়ছি, সবাই একটু ফলো করবে। সেখানে বলা হচ্ছে কি, কর্মই প্রধান এবং ক্রিয়া সেক্ষেত্রে যেটা করছে কর্মকে অনুসরণ করছে, রাইট? নেক্সট হচ্ছে কর্তৃবাচ্যের কর্ম ইজ ইকুয়াল টু কর্মবাচ্যের কর্তা। কর্তৃবাচ্যের কর্তার পরে দ্বারা দেয়া কর্তৃক বসবে, খাঁটি বাংলা রীতিতে নাও বসতে পারে। এবারে মূল ক্রিয়া যেটা হবে, তার যে মূল ধাতুটাকে থেকে আমি ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করব, তারপরে একটা হ ধাতু দিয়ে তৈরি আলাদা সেপারেট ক্রিয়াপদ তৈরি করব। পদান্তর যেখানে সম্ভব সেখানে করব। আর যদি দ্বিকর্ম ক্রিয়া দিয়ে কোনো বাক্য থাকে, তাহলে গৌণ কর্মটা সেখানে অবিকৃত থাকবে। তোমরা বলবে উফ, এতগুলো পয়েন্ট, এতগুলো বৈশিষ্ট্য কি করে মনে রাখবো? কিচ্ছু মনে রাখতে হবে না। আমি বলছি কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু এক্সাম্পলগুলো একটু দেখো, তাহলেই আপনি আপনি তোমাদের মনে গেঁথে যাবে। এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। এবং এখানেও আমি কিন্তু বিশাল প্রচুর প্রচুর এক্সাম্পল একদমই নেব না। কেমন? 1 নম্বর প্রথম এক্সাম্পলটা যেটা আমি নেব সেটা হচ্ছে আমি ভাত খেলাম,
জাস্ট এই প্রথম দিকের বাক্যগুলো শুধু আমি দিয়ে রাখছি। নেক্সট 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন নেক্সট যেটা পুলিশ চোর ধরেছে। সবার আগে আমাকে একটু বলো যে যে 3টে সেন্টেন্স আমি লিখলাম সেই 3টে সেন্টেন্স কোন বাচ্চে আছে। এখন তোমাদের সঙ্গে যেহেতু সরাসরি আমার কথা বলবার কোনো সুযোগ নেই, আমি একটু বাদে আনসারটা বলে দেব, কিন্তু যারা আমার যে কজন আমার ক্লাসটা মন দিয়ে দেখছো তারা অতি অবশ্যই, আমি তো বলে দিচ্ছি, তোমরাও আমাকে একটু কমেন্টে জানিও যে প্রথমে যে 3টে সেন্টেন্স আমি লিখলাম সেই 3টে সেন্টেন্স কোন বাচ্চে আছে, শুধু এটুকু, সেটা বললেই আমি খুব খুশি হব। আপাতত প্রথম সেন্টেন্সটা, আমি ভাত খেলাম, খেলামটা হয়ে যাচ্ছে এখানে ক্রিয়াপদ, আমির সঙ্গে তার সরাসরি সম্পর্ক, যে কে ভাত খেলো, আমি, তাহলে এটা কর্তৃবাচ্যে আছে, কারণ কর্তাই এখানে কাজটা করছে। এবার এই কর্তৃবাচ্য থেকে আমি যখন কর্মবাচ্যে যাব, এই পয়েন্টটা আগে আমাদের সবচেয়ে প্রথমে মাথায় রাখতে হবে, যে পয়েন্টটা আমি এখন টিক মার্ক করলাম, যে কর্তৃবাচ্যের যে কর্ম সেটাই কর্মবাচ্যের কর্তা হয়ে যায়। তাহলে কর্তৃবাচ্যের কর্ম হচ্ছে ভাত। এবার কর্মবাচ্যে যখন আমি কনভার্ট করব তখন এই ভাত কথাটার ওপরেই জোর পড়বে। সেটার জন্য আমাকে কি করতে হবে না, এই কর্তৃবাচ্যের কর্তার পরে আমি দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি বসাবো। খাঁটি বাংলা রীতিটা আমি একটু পরে আসছি। জেনারেল সাধারণ কনভেনশনাল যে রীতি সেটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক বসানো, আর তারপরে যেটা করতে হবে যে মূল যে ক্রিয়াটা, সাপোজ এই যে খেলাম, এর যে মূল ধাতুটা সেইখান থেকে সেই ধাতুটাকে ধরে একটা ক্রিয়াবাচক বিশেষ্য ভার্বাল নাউন তৈরি করব, আর তারপরে হ ধাতু দিয়ে একটা নতুন ক্রিয়াপদ তৈরি করব যার কাল ও প্রকার এইটার সঙ্গে ম্যাচ করবে, রাইট? কীরকম? তাহলে আমি, এবার এর সঙ্গে যেই তুমি দ্বারা যোগ করবে, আমিটা আর আমি থাকবে না, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে আমার দ্বারা। বাকিটা দেখো তোমরা নিজেরাই অনায়াসে হয়তো করেও ফেলেছো এতক্ষণে। আমার দ্বারা করে ফেলেছো? করে ফেললে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও কিন্তু। আমার দ্বারা ভাত খাওয়া হলো। এবার তাহলে এখানে কি হয়েছে, আমিটা আর আমি নেই, তাহলে কর্তৃবাচ্যের কর্তাটা তার সরাসরি চেহারাতে এলো না, তার সঙ্গে দ্বারা যুক্ত হয়ে গেছে, কারণ ভাত কথাটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাবে। কর্তৃবাচ্যের কর্মই কর্মবাচ্যের কর্তা হয়ে গেছে। আমার দ্বারা ভাত খাওয়া হলো, কি খাওয়া হলো? ভাত, এটাই মেন জোর পড়ছে। এবার যেটা বলা হয়েছিল যে যে মূল ক্রিয়াটা, সেই ক্রিয়াটার যে ধাতু, তাহলে খা ধাতু, খা ধাতুর সঙ্গে আ যোগ করে আমি পেয়েছি খাওয়া, ক্রিয়াবাচক বিশেষ্য, তারপরে দেখো একটা হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি হয়েছে। এবার এটার কাল প্রকার কেন হলো? কারণ এখানে খেলাম সিম্পল পাস্টে ছিল, সিম্পল পাস্টেই আমি এটা তৈরি করেছি, হলো। এবারে যেটা বললাম যে খাঁটি বাংলা রীতিতে কিন্তু দ্বারা কথাটা তুমি নাও বসাতে পারো, আমি জাস্ট ব্লু দিয়ে একটু করে রাখছি। খাঁটি বাংলা রীতি, আমার ভাত খাওয়া হলো, এখানেও ভাত কথাটার ওপর জোর পড়ছে, এইটাকে আমি ব্র্যাকেটে করে দিচ্ছি খাঁটি বাংলা রীতি। এটা ভুল নয়,
তবে ছেলে মেয়েদের যেটা আমরা সাজেস্ট করি যে যদি ভুল ভ্রান্তি এড়াতে চাও তাহলে এই দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো বসিয়ে রাখো, তাহলে তোমাদের পক্ষেই সুবিধে, তোমরা কনফিডেন্ট এনাফ হবে যে না আমি এটাকে ঠিক মতো কর্মবাচ্যে করতে পেরেছি। এবারে এসো 2 নম্বর সেন্টেন্সটা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। খেয়াল করো আমার এখানে একটা পয়েন্ট দেওয়া ছিল পদান্তরের ব্যাপারটা, যে যেখানে পদান্তর করা সম্ভব সেখানে আমরা পদান্তর করে দেব। এখানে এমন একটা শব্দ রয়েছে যার পদান্তর করা সম্ভব। কোন শব্দ সেটা? এই যে রচনা কথাটা। তাহলে এটাতেও একটু পরে আসি। আপাতত তাহলে কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ। তাহলে কর্তৃবাচ্যে আছে। এবারে কর্মবাচ্যে করতে গেলেই রবীন্দ্রনাথ থাকবেন না, মানে থাকবেন কিন্তু রবীন্দ্রনাথ পদটা হিসেবে থাকবেন না, হয়ে যাবেন রবীন্দ্রনাথের দ্বারা। তাহলে রবীন্দ্রনাথের দ্বারা। এবার বাকিটা দেখো আপনা আপনি হয়ে যাবে কিন্তু গীতাঞ্জলি। এবার পদান্তরে চলে এসো, রচিত হয়েছে। তাহলে এইখানে কিন্তু জোরটা পড়ছে এই গীতাঞ্জলি কর্মপদটার ওপরে। কর্তৃবাচ্যের কর্ম, কর্মবাচ্যের কর্তা হয়ে গেছে, রচনাটা আমরা রচিত করে দিয়েছি। আর এইখানে যেহেতু আমরা পদান্তর করেছি তাই করা হয়েছে এটা আর দরকার হচ্ছে না, শুধু হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি করলেই হলো। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আগের ফর্মুলা অনুযায়ী কি আমরা করতে পারি না? ডেফিনেটলি পারি। কেউ এরকমও করতে পারো, রবীন্দ্রনাথের দ্বারা গীতাঞ্জলি রচনা করা হয়েছে। তাহলে যেই করা হয়েছে, তাহলে এই করেছেনের কর ধাতুটাকে নিয়ে আমি ক্রিয়াবাচক বিশেষ্য করলাম করা, আর তারপরে একটা হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া হয়েছে। কেমন? সেখানে আমার কিন্তু আর পদান্তর করতে হচ্ছে না। এখানে দুটো ভ্যারিয়েশন সম্ভব। আশা করি বোঝাতে পেরেছি। তবু যদি কারোর কোনো ডাউট থাকে, কমেন্ট বক্স, একমাত্র কমেন্ট বক্স, সেখানে টুক করে কমেন্ট ছেড়ে দেবে আমার জন্য। এবার দেখো পুলিশ চোর ধরেছে। কে চোর ধরেছে? পুলিশ। তাহলে কর্মবাচ্যে আছে, সরি কর্তৃবাচ্যে আছে। কে ধরেছে? কর্তৃবাচ্য। এবার এটাকে যখন আমরা কর্মবাচ্য করব, তাহলে পুলিশের হাতে চোর ধরা পড়েছে। সেখানে কিন্তু পুলিশের দ্বারা চোর ধরা হয়েছে, এই রকম কৃত্রিম বাংলা আমরা ইউজুয়ালি ইউজ করি না। করি কি? করি না। আমরা বলি পুলিশের হাতে চোরটা ধরা পড়েছে। তাহলে সেভাবেই করব। পুলিশের হাতে চোর ধরা পড়েছে। আমাদের যেটা মেন মোটো ছিল যে কর্তৃবাচ্যের কর্মটা কর্মবাচ্যের কর্তা হয়ে যাবে, সেটা কিন্তু আমরা ফলো করে করেই চলছি, যে পুলিশের হাতে চোর ধরা পড়েছে। ফলে পুলিশটা এখানে কিন্তু গৌণ হয়ে যাচ্ছে, একটু সাইড লাইন হয়ে যাচ্ছে, কারণ চোরটা যেহেতু মেন ফোর ফ্রন্টে চলে এলো। এবারে দেখো লাস্ট পয়েন্ট আমি এখানে দিয়েছিলাম যে যদি দ্বিকর্ম ক্রিয়া থাকে তার গৌণ কর্ম মানে প্রাণীবাচ্য কর্মটা অবিকৃত থাকবে। কেমন? তাহলে এইখানে যেটা হয়েছে, ধরো আমি যদি বলি, ধরো একটা সেন্টেন্স লিখলাম, 4 নম্বর সেন্টেন্স বসাচ্ছি আমি। শিক্ষিকা ছাত্রকে পুরস্কার দিলেন। এটাকেই যদি আমি এবার কর্মবাচ্য করি, সেটা কি হবে? শিক্ষিকার দ্বারা
ছাত্রকে পুরস্কার দেওয়া হলো। তাহলে এইটা ছিল তোমার মুখ্য কর্ম আর এইটা ছিল তোমার গৌণ কর্ম। দেখো কর্মবাচ্যে কিন্তু গৌণ কর্মটা অ্যাজ ইট ইজ থেকে গেছে ছাত্রকে। এবার হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে পুরস্কার কথাটা আমরা কিন্তু এখানে পদ পরিবর্তন করে পুরস্কৃত করতেই পারতাম, করলাম না। আমি দুটো ফরম্যাটই দেখিয়ে দিলাম। এখানে আমি পদ পরিবর্তন করেছি, এখানে আমি পদ পরিবর্তন করিনি। যেহেতু আমি এখানে পদ পরিবর্তন করিনি, সেজন্য দিলেন এই মূল ক্রিয়াটা থেকে যে দা ধাতু, সেখান থেকে আমি দেওয়া ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করলাম আর একটা হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি করেছি। তাহলে সব রকমই কিন্তু এই চারটে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি বলে আমার মনে হচ্ছে। একবার তোমরা ভালো করে দেখে নিও, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। এবারে আমরা চলে যাব ভাববাচ্যতে। ভাববাচ্য, ভাব মানেটা কি? ভাব মানে হচ্ছে ক্রিয়ার অর্থ সেখানে প্রাধান্য পাবে। কেমন? তাহলে ভাব অর্থাৎ কি না ক্রিয়ার অর্থ। এবারে দেখো এখানেও অনেকগুলো নিয়ম। ক্রিয়ার ভাব বা অর্থ প্রধান। এবার ক্রিয়ার ভাব মানে হচ্ছে একটা ক্রিয়াবাচক বিশেষ্য, তার প্রাধান্য থাকবে। এবার সেইটা করতে গিয়ে যেটা হবে, কর্তৃবাচ্যের কর্তায় আমরা র বা এর বা কে বিভক্তি যুক্ত করব। পরের পয়েন্টটা আমাদের কর্মবাচ্যের সঙ্গে সেম, যে মূল ক্রিয়াটা থেকে তার যে মূল ধাতু একটা ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি হবে, আর তারপরে আমরা হ বা যা ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি করব। কর্মবাচ্যে শুধু হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি হয়েছিল, এখানে হ দিয়েও হতে পারে, যা দিয়েও হতে পারে। আর সম্ভাব্য বা যোগ্যতা ইত্যাদি বোঝাতে ভাববাচ্যের বাক্য তৈরি হতে পারে। এখানেও বলবে এতগুলো নিয়ম। এবার যেই আমি বাক্যটা করবে তখন তোমরা বলবে ব্যাস এটুকুই। দেখো এবার তাহলে প্রথম সেন্টেন্সটা, তুমি খেয়েছো। অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু প্রথমে আগে শুধু সেন্টেন্সগুলো করে নিচ্ছি, ভাববাচ্যের কনভার্সনে আমি পরে যাচ্ছি। 2 নম্বর ধরো আমি দিলাম সময়ে বুঝবো। 3 নম্বর ধরো আমি দিলাম এখন তাহলে উঠি। আর 4 নম্বর ধরো আমি দিলাম অচলা আসবেই। হলো? এবারে আমরা কনভার্সনে যাব। প্রথমেই আমার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে যে এই যে তুমি খেয়েছো, এটা কি বাচ্চে আছে? সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে খেয়েছো ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক, তার মানে কর্তৃবাচ্যে আছে। এবারে এটাকে যদি আমার ভাববাচ্যে করতে হয়, আমার ফর্মুলা কি বলছে? কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে আমি র এর বা কে বিভক্তি যোগ করব। তাহলে তুমিটা হয়ে যাবে তোমার। যেই তোমার হয়ে গেল, বাকিটা আপনা আপনি হয়ে যাবে। তুমি খেয়েছো মানে তোমার খাওয়া হয়েছে। কোয়েশ্চেন সেন্টেন্সই থাকবে। এবার খাওয়া হয়েছেটা কি করে তৈরি করলাম? ক্রিয়াটা ছিল খেয়েছো, তাহলে ক্রিয়া থেকে আমাদের এখানে বলাই হয়েছে মূল ধাতুটাকে বার করতে হবে, খা ধাতু। খা ধাতু থেকে একটা ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করেছি, তারপরে একটা হ ধাতু দিয়ে নতুন ক্রিয়া তৈরি করেছি যার কাল আর প্রকার এটার সঙ্গে মেলানো, অর্থাৎ কিনা পুরাঘটিত বর্তমান। এবার সেকেন্ড সেন্টেন্সে এসো, সময়ে বুঝবো মানে আমি কর্তাটা উহ্য আছে, তার মানে এটা কর্তৃবাচ্যে আছে। এবারে তাহলে আমার, ধরে নাও আমার কথাটা করে নিলাম, আমার সময়ে বোঝা যাবে।
বোঝা যাবে। কেমন? এখানেও তাহলে দেখো বুঝবো, এই যে বুঝ ধাতু থেকেই বোঝা তৈরি করলাম, অর্থাৎ একটা ক্রিয়াবাচক বিশেষ্য। তারপর দেখো যা ধাতু নিষ্পন্ন একটা নতুন ক্রিয়া তৈরি করেছি, কারণ আমাদের এখানে বলাই হয়েছে যে ইদার আমরা হ ধাতু অর যা ধাতু দিয়ে নতুন ক্রিয়া তৈরি করতে পারি। এবারে এই যে 4 নম্বরে বলা হয়েছিল সম্ভাব্যতা, পসিবিলিটি বা যোগ্যতা ইত্যাদি বোঝাতে ভাববাচ্যের বাক্য গঠিত হয়। এখন তাহলে উঠি, এখন তাহলে ওঠা যাক। এখন তাহলে ওঠা যাক। যেমন আমরা বলি না, লেটস গো, যাওয়া যাক, এই বিষয়গুলো। এইখানটাতে আমি একটা বিষয় দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লুপ্তকর্তা ভাববাচ্য। এটা ভীষণভাবে চাওয়া হয় ছোট কোয়েশ্চেনে, যে লুপ্তকর্তা ভাববাচ্য কাকে বলে। এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো কর্তা নেই, কর্তাটা লুপ্ত হয়ে গেছে, কিন্তু সম্ভাব্য আর যোগ্যতা বোঝাতে ব্যবহৃত হচ্ছে, এটাকেই আমরা বলি লুপ্তকর্তা ভাববাচ্য। এবার অচলা আসবেই, একটা বাধ্যবাধকতা, তখন কিন্তু আমরা আর র এর দিয়ে করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, এই যে কে বিভক্তিটা পড়ে রয়েছে এখানে, সেইটাকে নিয়ে অচলাকে আসতে হবেই, বাধ্যতা বোঝানো হচ্ছে। আর সেটার জন্যই র বা এর এলো না, সেটার জন্যই কে এলো। এই হচ্ছে ভাববাচ্যের বিষয়। তাহলে দেখো একটুও কিন্তু কঠিন নয়, তুমি র বা এর কর্তার সঙ্গে র বা এর যোগ করবে, কিন্তু হ্যাঁ ভুলেও তারপরে দ্বারা দিয়া যোগ করবে না। দ্বারা দিয়া যোগ করলেই সেটা কিন্তু টুক করে কর্মবাচ্য হয়ে যাবে। সেজন্য শুধু র অবধি রাখো, তারপরে একটা ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করো, তারপরে একটা হ বা যা ধাতু দিয়ে নতুন ক্রিয়া তৈরি করো, ব্যাস হয়ে গেল। আর কি আছে এর মধ্যে? আর কিছুই নেই। এবারে চলে এসো কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য অর্থাৎ সেই ব্যাপারটা, সেই ইউনিক ব্যাপারটা যেখানে কর্ম কর্তার মতো আচরণ করে। কেন না, কর্তাটা সেখানে অনুপস্থিত থাকে। আমি এখানে পরপর কয়েকটা সেন্টেন্স নিচ্ছি, শুধু সেন্টেন্সগুলো ভালো করে দেখতে দেখতে যাও। মন্দিরে ঘন্টা বাজছে। নৌকা এসে ঘাটে ভিড়ল। ঘুড়ি উড়ছে আকাশে। শাড়িটা ছিঁড়ে গেল। একটা বুঝলেই বাকিগুলো বুঝতে পারবে। মন্দিরে ঘন্টা বাজছে, আমি মন্দিরে ঘন্টা বাজাচ্ছি, তাহলে ঘন্টাটা এখানে কর্মপদ, এটা বোঝা গেল। এবার এই বাক্যে কি হয়েছে, আমিটা নেই, মানে কোনো কর্তাই নেই, ঘন্টা বাজছে, অ্যাজ ইফ ঘন্টাটা নিজে নিজে বাজছে, কিন্তু ঘন্টা কখনো নিজে নিজে বাজতে পারে না, কেউ তাকে বাজাচ্ছে। তাহলে যেখানে কর্তাটা অনুপস্থিত এবং কর্মটাই কর্তার মতো আচরণ করছে, সেটাকে আমরা বলি কর্মকর্তৃবাচ্য। নৌকা এসে ঘাটে ভিড়ল, নৌকা আপনা আপনি এসে ঘাটে ভিড়তে পারে না, নৌকার মাঝি তাকে ঘাটে ভেড়াচ্ছে। ঘুড়ি সে নিজে নিজে আকাশে উঠতে পারে না, তার ডানা গজায়নি, তার মানে কোনো একটি ছেলে বা মেয়ে বা কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা, তিনি ঘুড়িটা ওড়াচ্ছেন আকাশে। শাড়িটা ছিঁড়ে গেল, এমনি এমনি শাড়ি একটা জায়গায় ঝোলানো ছিল, ফ্যাঁস করে ছিঁড়ে গেল, তা তো নয়। তাহলে কেউ শাড়িটা ছিঁড়লো বা গাছের ডালে আটকা পড়ে শাড়িটা ছিঁড়লো, তাহলে এখানে ওই যে গাছের ডাল বা কেউ একজন কাজটা করছে,
কিন্তু এমনভাবে বাক্যগুলো এসেছে যেখানে মনে হচ্ছে যে কর্মই বোধহয় কর্তা হয়ে কাজ করছে। এই ইউনিক ব্যাপারগুলো যেখানে থাকছে সেটাকে আমরা বলছি কর্মকর্তৃবাচ্য। তাহলে এই আমাদের 4টে ধরনের আলোচনা হয়ে গেল। এবার বলো তো কোথায় শক্তটা আছে? তাও যদি কারোর মনে হয় এই জায়গাটা বুঝতে পারছো না, তাতে লজ্জার কিচ্ছু নেই, ভয়ের তো কিছু নেই। আমাকে উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে একটা পিং করবে যে অমুক জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন। রীতিমতো দাবি জানাবে আমার কাছে। আমি দাবি জানালে খুব খুশি হই। দাবি জানালে আমি 100 বার বুঝিয়ে দেবো। এবারে তাহলে তোমাদের জন্য বেশ কিছু সেন্টেন্স আমার দেওয়া রয়েছে যেখানে আমরা বাচ্য পরিবর্তনের ব্যাপারটাতে যাব। পরীক্ষায় আসে যেহেতু বাচ্য পরিবর্তন বা বাচ্চান্তর করো বা বাচ্চান্তরীকরণ 3টে টার্মই দিয়ে দিয়েছি, যেটার মূল কথাটা হচ্ছে দুটো। এক বাচ্চের বাক্যকে অন্য বাচ্চে আমাকে কনভার্ট করতে হবে, কিন্তু অর্থ বা ভাষারীতির বদল ঘটানো যাবে না। রাইট? তাহলে লেটস স্টার্ট, শুরু করা যাক। এইমাত্র করলাম না আমরা ভাব বাচ্চে, শুরু করা যাক। প্রথমটা কি আছে? বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনা করেন, কর্মবাচ্য করতে হবে। তাহলে রচনা পেয়ে গেছি আমি, তাহলে বঙ্কিমচন্দ্রের দ্বারা বলো 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 আনন্দমঠ রচিত হয়। অনেকে হয়তো ভাববে যে হয় কেন আনলাম, কারণ এটা সিম্পল প্রেজেন্টে ছিল, করেন, তার সঙ্গে মিলিয়ে হয়, পদ পরিবর্তন করে ফেলেছি আমি। তাহলে প্রথমেই আমাকে কর্তাটার সঙ্গে যেই দ্বারা যোগ করব না, দ্বারা বা কর্তৃকও হতে পারে, বঙ্কিমচন্দ্র কর্তৃক আনন্দমঠ রচিত হয়, একই ব্যাপার। যেই দ্বারা যোগ করে ফেললাম দেখবে বাকিটা একদম হুড়হুড় করে আপনা আপনি তৈরি হয়ে, তোমার খাটতেই হলো না। পরের সেন্টেন্সটা দেখো, বইটা পড়লাম, পড়লাম আমি, কর্তাটা উহ্য আছে কিন্তু। এবার তাহলে এটা কি বলা হয়েছে? কর্মবাচ্যে করতে। যারা একদম এক্সপার্ট তুখোড় হয়ে গেছো তারা সরাসরি বলতে পারবে যে বইটা পড়া হলো। আর যারা ভাবছো যে না আমি সাবধানে এগোবো, মেথডিক্যালি সাবধানে এগোবো, তাহলে আমি যেহেতু উহ্য আছে তুমি ব্র্যাকেটে করে নাও আমার দ্বারা, ব্যাস হয়ে গেছে, বইটা পড়া হলো। ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি হয়েছে, হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি হয়েছে। এই যে আমার দ্বারা, এটা আমরা সাবধানতার জন্য করে নিলাম, কারণ সাবধানের কোনো মার নেই। এই দ্বারা মানেই কর্মবাচ্য ফর শিওর। এবারে 3 নম্বর সেন্টেন্সে যাচ্ছি। 3 নম্বর সেন্টেন্স কি রয়েছে? কতক্ষণ এসেছেন। তাহলে আপনি বা আপনারা, এটাকেও তুমি ব্র্যাকেটে করতে পারো যদি না চাও। আমি একটা ব্র্যাকেটে করে দেখিয়ে দিয়েছি, আরেকটা ব্র্যাকেট ছাড়া করছি আমি। কতক্ষণ এসেছেন ভাব বাচ্চে, কতক্ষণ আসা হয়েছে। তাহলে এসেছেন, এই যে আস ধাতু থেকেই আসা ক্রিয়াবাচক বিশেষ্য, একটা হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া তৈরি হয়েছে, ভাববাচ্য হয়ে গেল। এবার নেক্সট দেখো কি বলা হচ্ছে, মহাশয়ের আশা ভালো হয় নাই। মহাশয়ের, বাকিটা কিছু বলিনি, এটা ভাববাচ্যে আছে। এবার আমাকে কর্তৃবাচ্য করতে হচ্ছে, তাহলে এর এটাকে তুলে দাও, শুধু করো মহাশয়। সাধু ভাষায় আছে, খেয়াল করো। তাহলে মহাশয়ের আশা ভালো হয় নাই, মহাশয় আসিয়া, বাকিটা হয়ে গেছে বোধহয় তোমাদের, ভালো করেন নাই। মহাশয় আসিয়া ভালো করেন নাই, এই যে আপনি ভালো করেন নাই, এটার সঙ্গেই কর্তাটার যোগ রয়েছে, আপনিটা এখানে উহ্য। এবারে চলে এসো 5 নম্বর সেন্টেন্স। ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়, কর্তৃবাচ্য। তাহলে ওকেটা তো কোনো মতেই আসবে না, ওকেটা হয়ে যাবে ও।
এবার যেই আমি করলাম ও, বাকিটা আপনি আপনি হয়ে যাচ্ছে। দেখো, মনে মনে অনেক বেশি ভাবে, সিম্পল প্রেজেন্ট, কারণ এটা সিম্পল প্রেজেন্টেই আছে। হলো। নেক্সট আবার আসছে, দেখো একটা কর্মবাচ্যে কনভার্ট করতে হবে। সেন্টেন্সটা কি আছে? এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। ওরা, তাহলে ওদের দ্বারা, তুমি চাইলে ওদের দ্বারাটাকে সেন্টেন্সের মাঝখানে রাখতে পারো, চাইলে সেন্টেন্সের গোড়াতেও রাখতে পারো। আমি যদি গোড়াতে রাখি, তাহলে ওদের দ্বারা এমন ধরনের দৃশ্য, বাকিটা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু জীবনে কখনো দেখা হয়নি। এই যে দেখা, আর এই যে হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া, আর এই যে ওদের দ্বারা, হয়ে গেল। এবার যেটা বললাম, তুমি চাইলে এভাবেও করতে পারো, এমন ধরনের দৃশ্য ওদের দ্বারা জীবনে কখনো দেখা হয়নি। যেহেতু ওরা মাঝখানে আছে, ওদের দ্বারা মাঝখানেও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এবার নেক্সট হচ্ছে, তুমি খেয়েছো, ভাব বাচ্চে, তোমার খাওয়া হয়েছে, দ্বারা কিন্তু আনবো না, ভুলেও এই ভুলটা করবো না, কারণ দ্বারা আনলে আমার নম্বরটা টুক করে চলে যাবে। তোমার রবিভক্তি, খাওয়া হয়েছে, ভাববাচক বিশেষ, ক্রিয়াবাচক বিশেষ্য, আর একটা হ ধাতু নিষ্পন্ন ক্রিয়া। এখানে ক্রিয়াবাচক বিশেষ্য মানেই ক্রিয়ার ভাবটা প্রধান, তাহলেই ভাববাচ্য হয়ে গেল আমাদের। ডান। এই তাহলে আমার বাচ্য পরিবর্তনে যাবতীয় কিছু আমি শিখিয়ে পড়িয়ে দিলাম। আশা করি শিখে পড়ে গেছো। ডাউট থাকলে আমি তো আছি, কমেন্ট বক্সও আছে তোমাদের জন্য। এবারে যেটা আমাদের একদম টপিকের গোড়াতে দেওয়া ছিল, যে বাচ্য ও তার শ্রেণীবিভাগ, সেটা করতে গিয়ে একটা সমস্যায় আমরা পড়ছি, যার জন্যে একটা বিকল্প শ্রেণীবিভাগের চিন্তাভাবনা করা হচ্ছে। কীরকম? ধরো আমি যদি বলি, আমার বইটা পড়া হয়েছে। খুব ভালো কথা। এবার খেয়াল করো, আমি বলেছিলাম কিন্তু যে খাঁটি বাংলা রীতিতে কর্মবাচ্যের বাক্যে কর্তার পরে দ্বারা, দিয়া, কর্তৃক নাও থাকতে পারে। তাহলে এবার শুধু এই চেহারাটা দেখে আমার পক্ষে কেন, কারোর পক্ষেই বোঝা সম্ভব নয় যে কার ওপরে জোরটা পড়েছে, বইটার ওপরে নাকি পড়াটার ওপরে। কেউ বলতেই পারে যে আমার বইটা পড়া হয়েছে, তাহলে সেখানে কর্মবাচ্য। আর কেউ যদি বলে আমার বইটা পড়া হয়েছে, এটার ওপরে যদি জোর দেয়, তাহলে ভাববাচ্য। তাহলে এই সমস্যাটা সমাধান করতে গিয়ে বৈয়াকরণ যারা, তারা বলছেন তাহলে কর্মবাচ্য ভাববাচ্যকে আলাদা রাখবার দরকার নেই, দুটোকে মিশিয়ে দাও, দিয়ে করে দাও কর্ম ভাব বাচ্য। এটা হচ্ছে একটা বিকল্প শ্রেণীবিভাগ। এবার 2 নম্বর যেটা, শাঁখ বাজছে, সন্ধেবেলায় ঘরে ঘরে শাঁখ বাজছে। এবার আমরা বললাম বটে তর্কের খাতিরে যে শাঁখটা কর্ম, কিন্তু যদি আমি সেন্টেন্সটা দেখি, তাহলে ক্রিয়ার সঙ্গে এর কিন্তু সরাসরি সম্পর্ক, যেটা কর্তৃবাচ্যের শর্ত। তাহলে শাঁখের কোনো প্রাণ নেই, সেটা একটা অপ্রাণীবাচক সত্তা, সেই জন্যে সেটা কর্মপদ, কর্তার মতো আচরণ করছে। এইটা এত জটিল না করে বৈয়াকরণরা বলছেন যে এটা স্ট্রাকচার কর্তৃবাচ্যের সঙ্গে যখন মিলছে, তখন এটাকেও, অর্থাৎ যেটা কর্মকর্তৃবাচ্য কনভেনশনাল ধারণা অনুযায়ী, সেটাকেও তাহলে কর্তৃবাচ্যের মধ্যে করে দাও, তাহলেই আর কোনো ঝামেলা থাকে না। কেমন? তাহলে এবার বিকল্প শ্রেণীবিভাগ, আমরা একটা শ্রেণীবিভাগ করে এসেছি সাধারণ অনুযায়ী। এবার বাচ্যের
বিকল্প শ্রেণী বিভাগ কটা ভাগ হচ্ছে তোমরা নিশ্চয়ই ধরতে পেরে গেছো। বাচ্চের বিকল্প শ্রেণী বিভাগ তাহলে হয়ে যাচ্ছে দুটো। একটা হলো কর্তৃবাচ্য, যার মধ্যে কি কি থাকছে, কর্তৃবাচ্য থাকছে আর থাকছে কর্ম কর্তৃবাচ্য। আর একটা ভাগ তৈরি হচ্ছে, সেটা হলো কর্মভাববাচ্য। নামটা থেকেই পরিষ্কার যে এর মধ্যে একটা থাকছে কর্মবাচ্য আর একটা থাকছে ভাববাচ্য। তাহলেই তারা বলছেন যে আর কোনো গন্ডগোল বা ভুলভ্রান্তির কোনো অবকাশই থাকবে না। এটা হচ্ছে বিকল্প শ্রেণী বিভাগ। কিন্তু হ্যাঁ, এটা এখনো পর্যন্ত সব বৈয়াকরণের মান্যতা পায়নি, অর্থাৎ সর্বজনমান্য এটা এখনো হয়নি। সেজন্য এটা বিকল্প শ্রেণী বিভাগ হিসেবেই আমাদের জেনে রাখতে হবে জাস্ট। মেন কিন্তু যখন আমাদের চাইবে যে বাচ্চ কয় প্রকার ও কি কি, তখন কিন্তু আমাদের ফিরে যেতে হবে কোথায়, আমাদের ফিরে যেতে হবে যেখানে আমরা এইটা পেয়েছিলাম, এই জায়গাটা যেখানে আমরা পেয়েছিলাম যে বাচ্চ চার প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। এটাই কিন্তু আমার উত্তর আসবে। আর যদি বিকল্প শ্রেণী বিভাগ চায় তখন দুটো আসবে, একটা হচ্ছে কর্তৃবাচ্য আর একটা হলো কর্মভাববাচ্য। হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার। আমি সমস্ত চ্যাপ্টারটাই ভালো করে পড়িয়ে দিলাম উইথ এক্সাম্পলস এবং বাক্য পরিবর্তন, বিকল্প শ্রেণী বিভাগ সমস্ত কিছু নিয়ে। তাহলে আজকের ক্লাস আমার এখানেই শেষ। যদি কারোর কোনো ডাউট থাকে ডেফিনেটলি সে বা তারা আমাকে কমেন্ট বক্সে একটু জানিও। থ্যাংক ইউ এভরিবডি।